হ্যালো ভিউয়ার্স, কিচেনে এসে কি করেছি দেখো। কি করেছি, এই যে মাছটা দেখছো, শুকনো মাছটা যে কাট কেটেছিলাম, এতগুলো খেয়ে ফেলবো একদিনে, তো মাছটাকে একটু ব্লাঞ্চ করে নিলাম। যেহেতু মাছটা সফটনেসটা আছে সেই জন্য বেশিক্ষণ করতে হয়নি, এতে গন্ধটা জামসটা দুটোই কেটে যাবে। হ্যাঁ, ঠিকই ধরেছো, ওদেশীয় বাড়ির মেয়ে আমি, আর শেফু তার উল্টো, মানে দেশীয়। শেফু তো দু চোখের বিষ, কিন্তু বলতে নেই বেচারা কোনোদিন আমায় খেতে বাধা দেয়নি যে খাবো না। আর একটা ঘটনা ঘটেছে আজকে কিচেনে, গল্প করিনি তোমাদের সঙ্গে অনেকদিন। জানো তো, অঞ্জলি জুয়েলার্স থেকে বেরিয়ে, অঞ্জলি জুয়েলার্সের ঠিক সামনেই নাকে এলো শুকনো মাছের গন্ধ। আর যেখানেই আসে আমি নাক শুকছি, আমি অতটা রাস্তা বুঝি না যে কোলে মার্কেটের কাছে। আমি শেফুকে বলছি আমার শুকনো মাছের গন্ধ পাচ্ছি। পেয়ে গেলে এখান থেকে, এত দূর থেকে? বাবা তুমি তো ডগিকেও ফেল করে দেবে। তারপর তো ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে কোলে মার্কেটে গেলাম, আর ওখানে তো পুরো আড়ত, সেখান থেকে মাছগুলোকে নিয়ে নিয়েছি। আর গন্ধ পাবো আর চিনতে পারবো না, হবে না। আর এমন একটা রেসিপি যে খায় সেই রান্না করতে পারবে, যে খায় না সে এর গন্ধে টিকতে পারবে না। কড়াই চাপিয়ে দিয়েছি সর্ষের তেল, আর নিয়ে নিয়েছি গোটা জিরে ফোড়নের জন্য, আর পুচকে দুটো তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি কুচো করে। আর যেটা নিয়েছি, ফ্রিজে একটা বেগুন পড়েছিল, নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য বেগুনটাকে কেটে নিয়েছি। এটা এই মাছের, শুকনো মাছের ঝালটা বেগুন দিয়ে করবো, আর খুব ঝাল করে করবো। তেলটা একটু চেক করে নিয়েছি, ধোঁয়া বেরোচ্ছে, গরম হয়ে গেছে। গ্যাসটা স্লো করলাম, করে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়নের পর দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোট পেঁয়াজ। পেঁয়াজটার গায়ে দাগ ধরে গেছে, দিয়ে দেব অল্প করে আদা, রসুনটা একটু আমরা বেশি খাই, তাই রসুন দিয়ে দিলাম বেশি করে। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে। খানিকটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ঝাল করবো, লঙ্কা গুঁড়ো আর একটু দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম। খানিকটা জিরে পাউডারও দিয়ে দিচ্ছি, অল্প দেবো, গন্ধটা নষ্ট হয়ে যাবে না। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, একটু কমই দিই, কেন মাছের গায়ে নুন থাকে, নুন পোড়া না হয়ে যায়, তাই বেশি দিলাম না, চেক করে আন্দাজ মতো তোমরা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই মাছটা কিন্তু বন্ধুরা, অনেকে এই কাটিং করা মাছটা মানে কেটে নেওয়ার পরে হালকা তেলেতে একটু ভেজে তুলে নিয়েও রান্না করা। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখো গা থেকে তেল ছাড়ছে। বেগুনটা পরে দেবো, না হলে গলে যাবে। মাছটা আগে দিয়ে দিলাম, মাছটা কষাতে থাকবে। এই মাছ দিয়ে একটু শুকনো করে কষাবো, ভালোভাবে গা মাখিয়ে নিলাম। ননভেজের মধ্যে আমার পছন্দের কি খাবার জানো তো? ননভেজেতে মাটনটা, চিকেন ভালোবাসতে পারি না, নর্মাল চিকেন তরকারি, পকোড়া বা উইংস এগুলো ভালোবাসি, ফ্রাইড চিকেন ভালোবাসি। আর যেটা ভালোবাসি সেটা হচ্ছে ননভেজেতে মাটন, তো আমার ফেভারিট, কিন্তু রেয়াজি মাটন। আর হচ্ছে গিয়ে মাছের মধ্যে যদি বলো সব থেকে প্রিয় কি, এই শুকনো মাছ, এটাই হচ্ছে আমার ফেভারিট। মানে মা ছোট থেকে বাপের বাড়িতে মায়ের হাতে আর কি জ্ঞান হয়ে থেকে, মা দিদিমাদের হাতে এত শুকনো মাছ, ঠাকুমাদের হাতে এত শুকনো মাছ খেয়ে আমরা বড় হয়েছি, যে শুকনো মাছের গন্ধ পেলে আর নিজেদেরকে আটকাতে কোনো রকমভাবে পারি না। ব্লগটা পুরোটা অবশ্যই দেখো, রিকোয়েস্ট রইল আমার। গতকাল যেমন শেয়ার করেছিলাম যে আমি এবার আমার পাস্ট নিয়ে একটু করে প্রত্যেক দিন সিরিজ ওয়াইজ আমি শেয়ার করতে থাকবো তোমাদের সঙ্গে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো।
আর একটা কথা বলি, এই যে আজকে শুকনো মাছ, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কমেন্ট করে খালি জানিও হু ডিসলাইক অ্যান্ড হু লাইক, মানে শুকনো মাছ কে পছন্দ করো আর কে পছন্দ করে না। এমন একটা জিনিস যে পছন্দ করে তার কাছে অমৃত, আর যে খায় না তার কাছে বিষ, সে টিকতেই পারে না গন্ধে। তো অবশ্যই যে খায় তার মনে হবে আমিও একটু বাড়িতে রান্না করি। সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর লাগছে হাতেতে। আর যে যেটা শাখা বানানোটা করবো ধনতেরাসের মধ্যে বা কয়েকদিন পরে, সেই শাখা বাঁধানোটা দেখলে তো সকলের পছন্দ হবে, আমি শিওর। সেই শাখা বাঁধানোটা অ্যান্টিক একটা কালেকশন হবে। আর এই ডান্সিং বলটা এবং এই হারটা এবারে পুজোয় কার কেমন পছন্দ হলো কমেন্ট করো প্লিজ, জানিও। বলেছিলাম যে মাছ তাড়াতাড়ি সফট হয় সেটা দিও, তো সেই জন্য এটা দিয়েছে। দিয়ে দেবো এবার বেগুনটা যাচ্ছে বলে, আর কষাবো না, কষানোর গন্ধ বেরিয়ে দিয়ে দিলাম একটু জল, সময় লাগবে সব। এই দেখো মাছ রেডি, শুকনো হয়ে গেছে। তো এবার গ্যাসটা আমি বন্ধ করে দিই। যে মহারাষ্ট্রিয়ানদের এই ফেভারিট মাছ এই শুকনো মাছ, এটা যে লোটে মাছ আমরা বলি, এটাকে ইংলিশে বোম্বে ডাক বলা হয়, বা মুম্বাই টুম্বাইতে সবাই বোম্বে ডাক বলে। এই শুকনো মাছ মুম্বাই মহারাষ্ট্রিয়ানরাও কিন্তু খুব খায়। আর বর্ষাকালের জন্য এই মাছ এত অনবদ্য, বর্ষাকালে কোনো সময় হয়তো বাজারে যেতে পারা গেল না, এটা স্টোরেজ রেখে আর এটাকে যখন তখন রান্না করে কিন্তু খাওয়া যায়। ভাবছি এটার জায়গায় দুটো হয়ে যাবে, তো নিয়ে নাও যদি ওটা মনে ওটা খেতে। কি কিনছিস এমনি? পপকর্ন, সন্ধ্যেবেলা পপকর্ন অ্যান্ড হাইড অ্যান্ড সিক খাবে। দেখি এখন মুখটা মা, আর তাকাও কেন লজ্জা লজ্জা, ওর মুখটা বাজে লাগছে। সন্ধেবেলা বাসে করে বসে যাচ্ছি, অনেকটা ট্রাফিক আছে, আর জাস্টিসের সমস্ত মিছিল সেগুলো রাস্তায় কন্টিনিউ আছে, ভিড়ের মধ্যে আটকে আছি। চলে যাচ্ছি আবার নর্থ কলকাতায়, বিকেপাল এইসব দিকে কিছু স্ট্রিট ফুড কিন্তু এত অথেন্টিক, সেগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে। ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখো, খাবারগুলো ভালো লাগে। উল্টোডাঙ্গা থেকে একটা অটো নিয়ে নিলাম, প্রায় পৌঁছতে চলেছি বিকেপাল। বিকেপাল 4 ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, একটা চার্জ সেন্টার শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো ব্যাক সাইডে লেখা আছে, একটু কম বোঝা যাবে, লাইটের পরিমাণটা কম, সন্দীপ চাট সেন্টার। কি খাচ্ছি এখান থেকে? একটা খুব সিম্পল স্যান্ডউইচ 40 রুপিসে নিয়ে নিয়েছি। আরও মানে এটা যদি এত টেস্টি হয় তাহলে অন্যগুলো কতটা টেস্টি আমি সেটা ভাবছি। জাস্ট অ্যামেজিং। নর্থ কলকাতায় তো তোমরা ঠাকুর দেখতে আসছো এই দুর্গা পুজোতে, বিকেপাল 4 ক্রসিং এই চাট সেন্টারটার অবশ্যই তোমরা স্যান্ডউইচটা খেও। স্যান্ডউইচটা কিছুটা আমি দেখাচ্ছি, ওদের তৈরি খুব সিম্পলভাবে তৈরি করছে, বাট অসাধারণ। আমি ভীষণ চুজি জানো, তো আমার ভালো লাগলো মানে সকলের ভালো লাগবে। একটুখানি দেখাচ্ছি ওদের মেকিং। ভেরি সিম্পল প্রসেসে বানাচ্ছে, বাট যে আলু মাখা যেগুলো আছে সেগুলোকে এত সুন্দর চাটপাটা করছে। আর এই যে গ্রিন চাটনিটা স্পেশালি, এটা খুব ভালো লাগলো আমার। আর আমি একটা প্লেন স্যান্ডউইচ নিয়েছি, সেটাই এত ভালো লাগলো। আর তার মধ্যে চিজ স্যান্ডউইচ, কর্ন স্যান্ডউইচ, এগুলো তো সমস্ত ভ্যারাইটিস রয়েছেই, সেগুলোও আছে। অ্যাটলিস্ট সেখানকার পচা লস্যি খাওয়ার থেকে অনেক ভালো। আর এটাই আমাদের নর্থ কলকাতার একটা ঐতিহ্য বলবো, এই যে বিকেপালে পা দিচ্ছি মানে নর্থ কলকাতা তো অবশ্যই। এইখান থেকে আপ টু বড়বাজার এই স্যান্ডউইচ এগুলো সমস্ত এত পিওরিটি পাবে, লস্যিতে এত পিওরিটি পাবে যে এই খাবার কোথাও পাবে না। শৈলেন্দ্র হোটেল, একদম রাস্তার ওপর দোকানটা দেখতে পাচ্ছ তোমরা। কেন দেখাচ্ছি, এটা এইখানটা আসতে হলে, নর্থ কলকাতা ঠাকুর দেখতে হলে তোমাদের স্যান্ডউইচ তো বললাম বিকেপাল থেকে চিতপুর রোডেতে একটু এগিয়ে এলে এই রেস্তোরাঁটা একদম রাস্তার ওপর। কোনো এর মধ্যে কোনো এখনকার যে টেকনোলজি বা এখনকার যে ডিজাইন সেগুলো কিছু পাবে না। আমি ভেতরটাও একটু দেখাচ্ছি, শেয়ার করছি। খুব সিম্পল, মানে এ মাথা ও মাথা দিয়ে দুটো রাস্তার মধ্যে কোনো রকম বেঞ্চ পেতে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। খাবারের জায়গাটা দেখাচ্ছি এরকম। টিকিয়াটা দেখাচ্ছি এবার আসতে চলেছে আসল কথা। এই যে টিকিয়া দেখছো, এটা মাটন টিকিয়া। এই মাটন টিকিয়াগুলো এই যে বানাচ্ছে ওরা, আমরা ফোন করে অর্ডার দিয়ে রাখি, তখন ওরা আমাদেরটা সরিয়ে রাখে, তারপরে আমরা নিই। এই কড়াটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে, কাঁচের কাঁচ দিয়ে ঘেরা বলে। এই যে গ্রেভি হচ্ছে দেখছো, আমরা কন্টেনারে 4 জনের 4 প্লেট নিয়ে নিচ্ছি। আর এই টিকিয়াটা
দেখানোর চেষ্টা করছি, বুঝতে পারছি না এখন ঘেরা আছে বলে সামনে থেকে আর অতটা দেখা যাচ্ছে না। এইটা করাটা দামটা আগে শেয়ার করি। 1 প্লেট মাটন টিকিয়া অনলি, 1 প্লেট মাটন টিকিয়া অনলি ₹90। এই 90 রুপিসের মাটন টিকিয়া খেতে আমরা দূর দূরান্ত থেকে আসি এবং কলকাতার বাইরে থাকাকালীনও কলকাতায় এলে খেতাম। আমরা কিন্তু মাটন টিকিয়া কোনো বড় রেস্টুরেন্ট কোথাও বসে খাই না, এখানে বসে খাই। বাজেট একটা ব্যাপার অবশ্যই, কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে টেস্ট। খাবার ব্যাপারে আমরা বাঙালিরা কম্প্রোমাইজ করি না, আমরা টেস্টের সঙ্গে কম্প্রোমাইজ করি না। এই আমি যদি সস্তায় যদি একটা ভালো টেস্টি খাবার পাই, আমি কেন কস্টলি খাবার খেতে যাব? সেটাই হচ্ছে রিজন এখানে আসা। শেপু কন্টেনারেও খাবার দিয়েছে, শেপু রেডি করে নিচ্ছে। শেপুর হয়েছে আজকে এক জ্বালা। কি হয়েছে জানো তো? হেলমেটটা বাবা ছেলে গেছিলো খেলনার দোকানে খেলনা কিনতে, সেখানেতে হেলমেটটা ছেলে মাথায় করে এসে বাড়ির কাছে এসে যে মাঝ রাস্তায় কোথায় হারিয়েছে, বেরোনোর সময় হেলমেট আর পেলো না। তাই একটা বাজে খরচা বাড়লো আর একটা নতুন হেলমেট কিনতে হলো। দেখি কন্টেনারটা একটু তুলে তুলে দেখাও। তুমি তো হাসি মুখে থাকো, আমার ভিউয়ার্সরা ভাবে কি গম্ভীর মানুষ, কিন্তু যতই সেপুকে গম্ভীর ভাবো সেপুর মতো মানুষ আর হয় না। মানে দ্বিতীয় শিব ঠাকুর হচ্ছে আমার সেপু, এই হচ্ছে আমার সেপু। এবার চলেছি দুজনে বাড়ি যাচ্ছি। ভিডিওটা শেষ করার আগে একটু পাস্ট স্টোরিটা শেয়ার করে দিই। তো হোস্টেল লাইফ থেকে যখন ট্রেন আপটি করে কলেজ করলাম, তো বিদ্যাসাগর কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছিলাম। আর সেই সময়টার মধ্যে সময়গুলো মোটেই এত ইজি ছিল না যতটা এখন 1 মুহূর্তের মধ্যে বলতে পারছি। বাবা খুব ছোটো আমরা তখন, আমার মানে আমি ভীষণই ছোটো, মানে বাবার মুখটাও আমার মনে পড়ে না। বাবা সেকেন্ড ম্যারেজ করে আমাদেরকে মায়ের দায়িত্বে রেখে চলে যান এবং মা কোনো দাবি দাবা না করে খুব কষ্ট করে স্ট্রাগল করে মানুষ করেছে। মাথার উপর দিদিমা ছিলেন, কোনো মামার বাড়িতে মামারা কেউ ছিল না।